আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা আইনজীবীর। রাজধানীর দিলকুশা ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। সাফের সেমিতে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, গ্রুপ সেরা হতে না পারলেও লক্ষ্য ফাইনালে ওঠা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামীকাল থেকেই শুরু হচ্ছে আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ। আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলে আশা করছেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের তোলা হয় এজলাসে। অভিযোগ গঠনের শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের প্রার্থনা জানান। এ সময় রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী তাদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য, অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড এই দুটি অপরাধে সহায়তা করার জন্য 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। দ্রুত এই মামলা নিষ্পত্তি হবে বলে আশা করেন তিনি। আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশজুড়ে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার শুরু হয়েছে। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, তাই জানবো এবারে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে 8 বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের পর বিশেষ ট্রাইব্যুনালে শুরু হয়েছে রামিসা হত্যাকাণ্ডের বিচার। এই বিষয়টিকে কিভাবে দেখছে সাধারণ মানুষ? রামিসার পরিবার কি ন্যায় বিচার পাবে? তো এত ধর্ষণ যে হচ্ছে, এ পর্যন্ত সুষ্ঠু বিচার একজন হয়, কিছুদিন এগুলো নিয়ে নাড়াচাড়া হয়, পরে আবার নিজে নিজেই সেটা বন্ধ হয়ে যায়। তবে দেশের একজন সাধারণ জনগণ হিসেবে এখন এই বিচারটা হওয়া অনেক বেশি জরুরি। শুধুমাত্র রামিসার এটা না, এটা ওটার পাশাপাশি আপনার 4-5 দিনের মধ্যেই চিটাঙে আরও 2-3টা ঘটনা ঘটছে, তারপরে আপনার যশোরে, সিলেটে একটা ঘটনা ঘটছে। এগুলা সবগুলোই নিউজে আসছে। এগুলো নিয়ে কঠিন কোনো পদক্ষেপ নেই। রামিসারটা যেহেতু ঢাকা শহরের ভিতরে হয়েছে এবং এটা নিয়ে সরকারের উপরের লেভেলে সবাই অবগত, এটা নিয়ে খুব দ্রুতই আশা করি বিচার হবে। শুধু রামিসা নয়, আর কোনো শিশুর জীবনে যাতে এমন অন্ধকার নেমে না আসে, এই প্রত্যাশা সাধারণ মানুষের। নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের দৃষ্টান্তমূলক সাজা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার দাবি এদেশের আপামর জনগণের। রাজধানীর মগবাজারে রাত-দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় 3 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ঈদের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনার 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু আরও বাস্তবভিত্তিক প্রতিবেদনের জন্য সময় কিছুটা পেছানো হয়েছে। আইনি প্রক্রিয়া আরও গতিশীল করতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়।
ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে, 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকুন আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্যই অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে দিনভর বিক্ষোভ করেছে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারের একদল লোক। তারা ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবি জানিয়েছে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে পুলিশ। সোমবার সকাল 9:15 মতিঝিলের ব্যাংকপাড়ায় তখন টানটান উত্তেজনা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন অসংখ্য গ্রাহক। উদ্দেশ্য নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদানে বাধা দেওয়া। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘাত। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশের লাঠিচার্জে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। পুলিশের দাবি, বারবার অনুরোধ করার পরও রাস্তা না ছাড়াই তারা কঠোর হতে বাধ্য হন। তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। এদিকে ভুক্তভোগীদের দাবি, পুলিশের বেধড়ক লাঠিচার্জে অনেকের মাথা ফেটে গেছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা যেভাবে পারছে মারধর করলো আর কি। আমাদের ব্যাপক লোক এখনো বিভিন্ন মেডিকেলে ভর্তি। যদি দাবি না মানা হয় তাহলে আমরা দীর্ঘ কর্মসূচি অবস্থান করব এখানে। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবি উত্থাপন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম। আমাদের এখন দাবি হলো 5টা দাবি আমাদের। একটা হলো যে চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটিতে রাখা হয়েছে ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। আমরা গভর্নরের পদত্যাগ চাচ্ছি। সামনে লাগাতার কর্মসূচি গ্রহণ করবে। সম্প্রতি খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। সোমবার তার ব্যাংকে যোগ দেওয়ার কথা ছিল। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তোফায়েল আহমেদ 1967 থেকে 1969 সাল পর্যন্ত ডাকসু ভিপি ছিলেন। 69-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তিনি। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 9 বার সংসদ সদস্য ও একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন তোফায়েল আহমেদ। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আদ্দিন হাসপাতাল সহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলার খবর এসেছে। গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার অধিকার রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মূলধারার সাংবাদিকদের ওপর হামলা কিংবা পেশাগত কাজে বাধা সহ্য করবে না সরকার। অসুস্থ একটা কর্তৃত্ব এবং কর্তৃপক্ষ সমাজে দাপিয়ে মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। আন্তর্জাতিক প্রসঙ্গ। গত সপ্তাহে ইরানের সামরিক স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ধ্বংস করায় এবং ইরানের আগ্রাসী পদক্ষেপের জবাবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে সেন্টকম। ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপে রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
এদিকে দক্ষিণ ইরানে হামলার জন্য মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে তেহরান, তবে নির্দিষ্ট করে কোনো ঘাঁটির নাম উল্লেখ করেনি দেশটি। অন্যদিকে কুয়েতের একটি বড় মার্কিন ঘাঁটিতে সোমবার ভোরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে IRGC। এতে মার্কিন সেনা সদস্য সহ 7 জন আহত হওয়ার খবর জানিয়েছে CBS নিউজ। এবারে গ্লো অ্যান্ড লাভ দিস সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে দলের রক্ষণভাগ ঠিক থাকলে বুধবার ম্যাচের ফল আশানুরূপ হবে বলে মনে করেন বাংলাদেশ দলের লেফট ব্যাক শামসুন নাহার। এদিকে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ভারতের মাটিতে স্বাগতিকদের ধরাশায়ী করার যে পরিকল্পনা করেছিল বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বের ম্যাচে তা বাস্তবে রূপ নেয়নি। মারিয়া মান্দারা হেরেছেন 3-0 গোল ব্যবধানে। তারপরও সাফের ফাইনালে ওঠার লক্ষ্য তাদের। এবারে প্রতিপক্ষ টানা দুবারের রানার্স আপ নেপাল। ইন্ডিয়ার মতো টিমের এগেইনস্টে যখন আপনি খেলতে যাবেন, সব ডিপার্টমেন্ট একসাথে পারফর্ম করতে না পারলে আসলে এটার পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। প্রত্যেকটা প্লেয়ারকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করতেছি যাতে তারা তাদের স্বাভাবিক খেলাটা ফিরে আসতে পারে। হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতের গোয়া শহর এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল, কিন্তু প্রথম 2 ম্যাচের পারফরমেন্স শঙ্কায় ফেলে দিয়েছে। প্রথমটিতে জয় পেলেও হজম করতে হয়েছে 2 গোল। এখন ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই, কিন্তু কতটা সম্ভব? ওনাদের খেলার ফিলোসফি আমরা অবশ্যই একটু এলেও জানি বা এত বছর ধরে খেলছি ওনাদের সাথে। ওরা বেশিরভাগ খেলে উইং দিয়ে খেলে। আমরা চাবো যে উইংগুলা ব্লক করলে যে উইং থেকে যদি বল না আসতে পারে তাহলে তো তাদের স্ট্রাইকার ফিনিশ করতে পারবে না। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ হয়েছে রাতে। বুধবার সেমিফাইনাল খেলা হবে ঢাকার সময় বিকেল 5টায়। গোয়ায় 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় এটি বাংলাদেশের মেয়েদের জন্য বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। ভারতের গোয়া রাজ্যের রাজধানী পাঞ্জিম, যা স্থানীয়দের কাছে পানাজি নামে পরিচিত। আরব সাগরের পাশে মান্ডবী নদীর তীরে এই ছিমছাম শহরটি পর্তুগিজ শৈলীর রঙিন ভবন, ঐতিহাসিক ল্যাটিন কোয়ার্টার আর প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত। গোয়ার রাজধানী শহর পাঞ্জিম। মারগাঁও থেকে শহরটির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। স্থানীয়রা অনেকে এটিকে পানাজি বলেও ডাকে। এর উত্তরে মহারাষ্ট্র, পূর্ব ও দক্ষিণে কর্ণাটক রাজ্য আর পশ্চিম উপকূলে আরব সাগর। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি দক্ষিণ এবং উত্তর গোয়া রাজ্যের সংযোগস্থল। আমার ঠিক পিছনেই কেটিসি কদম্ব বাস স্ট্যান্ড, যেটি কিনা প্রতিটা শহরে একটি করে রয়েছে। এখান থেকে পর্তুগিজদের এই গোয়াতে আসার একমাত্র রাস্তা ছিল এবং এখানে রয়েছে পর্তুগিজদের নানা রকমের স্মৃতি এবং ঐতিহ্য। আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। পাঞ্জিম একটি দ্বীপ যা পর্তুগিজদের রাজধানী ওল্ড গোয়ার সাথে সংযুক্ত। শহরে 2টি রাস্তা আছে ঐতিহাসিক তারিখের নামে, একটি 18 জুন রোড এবং দ্বিতীয়টি 31 জানুয়ারি রোড। আর পুরো এলাকাটিকে বলা হয় ফন্টেইন হাউস। এখানকার রঙিন বাড়িগুলো দেখতে মনে হয় কোনো শিল্পীর তুলিতে আঁকা। এখানে এলে মন ভীষণ ভালো হয়ে যায়। প্রতিটি বাড়ির সাথে রয়েছে পর্তুগিজ ইতিহাস ও ঐতিহ্য। এই শহরকে দেখা ও জানার জন্য মন অস্থির হয়েছিল। অবশেষে বন্ধুদের সাথে এসেছি। রঙিন বাড়িগুলো দেখে মনের মধ্যে ভিন্ন রকমের আনন্দ কাজ করে। শহরের বিভিন্ন স্থাপনার ইটের গাঁথুনি না দেখলে পাঞ্জিম ভ্রমণটাই বৃথা হয়ে যায়। এখানে আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মারুতি মন্দির, আদিল শাহ প্রাসাদ বা পুরাতন সচিবালয়, কাবো রাজ ভবন, মহালক্ষ্মী মন্দির, আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন চার্চ। পর্তুগিজদের শাসনামলে তৈরি করা হয়েছিল আমার পিছনে থাকা এই চার্চটি, যেটি বয়স এখন 500 বছরেরও বেশি। নানা সময়ে সংস্কার করা হয়েছে এটি। পাঞ্জিম শহরে কনসাল্ট মোড় এলাকার এই চার্চটিকে দেখতে প্রতিদিনই ভিড় করেন হাজারো মানুষ। পাঞ্জিমে প্রায় 4 দিকে পানি, একদিকে আরব সাগর, পাশে মান্ডবী নদী ও জোয়ারি নদী। এই বরাবর হাঁটলে আইল্যান্ড এলাকা ও ম্যানগ্রোভ বনভূমির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, পাঞ্জিম, গোয়া, ভারত। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা আইনজীবীর।
রাজধানীর দিলকুশা ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। সাফের সেমিতে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, গ্রুপ সেরা হতে না পারলেও লক্ষ্য ফাইনালে ওঠা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।